জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিলৌকিক বলে অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে সেগুলোরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতে পারে। এ নিয়ে তর্ক ওঠাবো না, শুধু এটুকুই বলবো, সেই রকম কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদের অতিলৌকিক বলা হয়। আমার জীবনে একবার এই রকম একটি ঘটনা ঘটেছিল, যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনও খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করেই আমি খালাস। তারা যদি এই রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এইবার বলি। গল্পদূতের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ। গল্পের সূত্রধর আমি স্বরূপ, গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে মাধব। আপনাদের সুবিধার্থে আমরা গল্পটিকে চলিত ভাষায় রূপান্তরিত করে নিয়েছি। শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ। কয়েক বছর আগের কথা। মানভূম জেলার চেরা নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরা গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বাস করলে বাংলাদেশের এক ঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু শানু দেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সবশেষে সারির বাড়ির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের ওপরকার শাল, মহুয়া, কুরচি ও বিছুটি গাছের পাতলা জঙ্গল। একটা সুবৃহৎ বট গাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শাল বনের মধ্যে একটি পাহাড়ের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটো ওপরের ক্লাসের ছাত্র। তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরা গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি। যদিও তারা বেশ বাংলা বলতে পারে, অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কী করে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বাস করলো, তার ইতিহাস আমি বলতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এই রকম গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেয়ালের পাথরের চাই কিছুটা ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারিপাশে বনতুলসীর ঘন জঙ্গল। সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন একটা অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো, এ কথা তারপর বাড়ি ফিরে অনেকবার ভেবেছি। তবু অগ্রসর হয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে। একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধ্যেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির?
ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরা কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুকাল, ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুর দাদার আমলেরও আগে থেকে। চলুন স্যার, নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াহুড়ো করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্নও করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি, তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল। চেরা গ্রাম থেকে মাইল 5-6 দূরে জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটি ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকম গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডী তলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্রমোহন পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি, গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি, এবং এই সব গল্প শোনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়ি গিয়েছে হানা দিয়েছি, তার হিসেব দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শোনবার সময় মনে হতো, এদেশে এরকম ঘটবে, এ আর বৈচিত্র্য কি? কলকাতার বালিগঞ্জের কথা তো তা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন, চেরা পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যা সামান্য কিছু শুনেছিলাম তাহা ছাড়া। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে, কিংবা অন্য কথা পেরেছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদের দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে বাস করল, উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির বানিয়ে দিল, কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন জাতির ঠাকুর।
আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে অঞ্চলে, দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে দেশে আসি, সে আজ 40 বছর আগের কথা, তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনেছিলাম ওই মন্দিরের সেবায়িত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরা গ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি, তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাঁড়া রক্ত মাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরা গ্রামেও আর বহু দিন যায়নি। বয়স হয়েছে, বড় বেশি কোথাও বের হই না। বিগ্রহের মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা জোখা নেই। এখনো মন্দিরের পেছনের জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যার পরে জয়চণ্ডী তলা থেকে ফিরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরো বছর 2 সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়েই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজি মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরেজি পড়াতাম। মাঝ থেকে আমার চাকরি রাখা দায় হয়ে উঠল। এই সময়ে আমাদের দেশে একটি হাই স্কুল হয়েছিল। পূর্বে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরা গ্রামের মাস্টারই আমার ছাড়তে হলো না। কিসের জন্য ছেড়ে দিয়েছিলাম সে কথা পরে বলবো। এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরা গ্রামে কি কার্যে উপলক্ষে আসলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা খেতে হবে। তার গরুর গাড়ি সমেত তাকে অভ্যর্থনা করে বাসা বাড়িতে আনলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেননি। বাড়িতে ঢুকতেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ছোট্ট গা, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথ এটা ঠিক করে দিয়েছেন।
পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টে কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজির আমলের দুর্গ কি জেলখানা। আজ আর ভূমিকম্পও এ বাড়ির একটু চুনবালি খসাতে পারবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার ভালো লেগেছে। বললাম, সেকেলের গড়ন, খুব টেকসই, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়েত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেক দিন পরে বাড়িটাতে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, এখন হলো প্রায় 60। তারপর অন্য কথা এসে পড়ল। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরো বছর খানিক কেটেছে। দেশের স্কুলের চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটে এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। মাঝে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছেছিলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার জন্য রাঁধে। এ কয়দিন স্কুলের ছুটি ছিল, রাখহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলেই রাখহরি বলে উঠল, এ বাবু, কিসের রক্ত দেখো। প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভেতর দিক থেকেই রক্তের ধারা উঠোন বেয়ে যেন চলেছে। এক টানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি। একেবারে টাটকা রক্ত, এই মাত্র সদ্য যেন কারো মুন্ড কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারায়, কোথা থেকেই বা আসলো। আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে? তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে? সেই বড় হুলো বেড়ালটার কাজ। রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোরা কুঠুরির দিকে। ছোট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনো দিন চোর কুঠুরি খুলিনি। চোর কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরের বাইরে থেকে তালা বন্ধ। যদি বা বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার হয়। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স,
পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরিচা ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতিতে ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, একই বাবু, এতে কি করে এমন ধারা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটা হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা। আগার দিকটা চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খানা হতে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প, রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের বসত বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম এই চোরা কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো। মরকের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মরক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরা গ্রামের প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা দিল। প্রথমে চেরা, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডী তলা পর্যন্ত মরক বিস্তৃত হলো। লোক মরে ধুলধাবার হতে লাগলো। চেরা গ্রামের মাদ্রাজি বংশ প্রায় সাবার হবার জোগাড় হলো। মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে আসলাম। তারপর আর কখনো চেরাতে যাইনি। গ্রীষ্মের ছুটির পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পেয়ে গেছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। গল্পটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যে 7টায় আমরা নিয়ে আসছি নতুন নতুন গল্প। সেগুলি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প দূত। শুভরাত্রি, ধন্যবাদ।